এইচএসসি 2025 তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমরা অনেকেই হয়তো আমাকে চিনতে পারো, আবার অনেকে হয়তো নাও চিনতে পারো। তোমাদের শাহাবুদ্দিন স্যার দীর্ঘদিন ধরে তোমাদেরকে আইসিটি পড়িয়েছে। স্যার আসলে অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক বাংলাদেশে। এবং শাহাবুদ্দিন স্যারের আজকের এই বিশেষ যে ক্লাস, তোমাদের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আমি রানা স্যার, সিনিয়র লেকচারার অ্যান্ড কোর্স কোঅর্ডিনেটর, ইংরেজি বিভাগ, ইউসিসি হেড অফিস। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই বিশেষ ক্লাসে। এই ক্লাসের মাধ্যমে আসলে তোমরা এই বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমরা যে পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেই পরীক্ষা আসলে তোমাদের কেমন হবে সেই প্রস্তুতিকে শানিত করবার জন্যই মূলত আজকের আয়োজন। তোমরা একটু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানিয়ে দাও যে স্যার সবকিছু ঠিকঠাক আছে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। তোমরা সবাই একটু কমেন্টসে জানিয়ে দাও, সবাই একটু কমেন্টসে জানিয়ে দাও তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্টসে জানিয়ে দাও। এবং কে কোথা থেকে দেখছো একটু কমেন্টসে বলো। আজকের ক্লাসটা ইনশাল্লাহ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ একটা ক্লাস হবে বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, আজকের এই ক্লাস এর মাধ্যমে তুমি পেয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পূর্ণাঙ্গ গাইডলাইন এবং তোমার আগামীর প্রস্তুতি ইনশাল্লাহ তুমি শুরু করতে পারবে আজকের এই ক্লাস থেকে। মেহজাবিন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, সব ক্লিয়ার, থ্যাংক ইউ মেহজাবিন। আমাদের মাঝে কিন্তু সেই বিশেষ মানুষটি আসবে কিছুক্ষণের মধ্যে, আমি আশা করছি স্যার হয়তো আমাদের মাঝে আসবে এবং স্যার আসলেই আমি ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। এবং পুরোপুরি তোমরা প্রস্তুত হয়ে যাও আজকের এই ক্লাস করবার জন্য। আমি দেখছি শাহাবুদ্দিন ভাই আমাদের মাঝে এসছে। ভাই আসলে আপনি যদি কিছু বলতেন ওদের উদ্দেশ্যে আর কি। ওকে ওকে, শিওর শিওর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে আমি আইসিটি শিক্ষক। আমার এই ভার্সিটি ভর্তি এই যে স্যার যে বিষয়ে কথা বলবে, এই বিষয়ে খুব বেশি একটা অভিজ্ঞতা নাই, কারণ আমরা হচ্ছে অ্যাডমিশন নিয়ে ব্যস্ত থাকি, সরি একাডেমিক নিয়ে ব্যস্ত। তো আমার যারা শিক্ষার্থী ছিল পেইড ব্যাচে, তো তাদেরকে আমি আইসিটি সাহায্য করেছি। তার পাশাপাশি বিভিন্ন সময় যারা এই যে আছো তারা বলতে পারবে, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সাহায্য করে তোমার পাশে থাকার চেষ্টা করছে আর কি। তো সেই হিসাবে আমি স্যারকে বললাম, স্যার মানে অনুরোধ করে বলছি, স্যার আপনি একটা ক্লাস দিবেন যে একটা ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা বড় স্বপ্ন দেখতে পারে, এরকম অন্তত পক্ষে স্বপ্ন দেখা সুযোগ করে দেবে। আর ওরা কিভাবে শিখবে, কিভাবে সহজে সহজে অনেকটা অল্প সময় আয়ত্ত করতে পারে, নাকি স্যার? অবশ্যই শিওর শিওর। আমরা তো আসলে স্যার ওদের জন্য, আসলে ওরা যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো করে, ওরা যেন চান্স পায়, বেসিক্যালি আমাদের টার্গেট কিন্তু ওটা। এবং আমি একটা কথা কিন্তু ক্লাসে বলে থাকি সবসময় অফলাইনে, যে শিক্ষার্থীরা জিতলে জিতে কিন্তু আমরা, ওদের জয়টাই হচ্ছে কিন্তু আমাদের প্রকৃত জয় বলে আমি মনে করি আর কি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আসলে ওদেরকে টার্গেট করেই মূলত আজকের আমাদের এই ক্লাস। ইনশাল্লাহ স্যার দেখা যাক শেষ পর্যন্ত ওদের সাথে কতটুকু আমরা তাহলে যে করতে পারি। যেহেতু আপনার এক ঘন্টায় অনেক কিছু আপনি দিতে অনেক কিছু না, কিন্তু চেষ্টা করবো পুরোটা দেওয়ার। চেষ্টা করলো যে ওই মানে ওই লেভেলের কিছু কথাবার্তা বলেন, কিছু আইডিয়া দেন, যেন ওরা মানে এখানে তো অনেকের আছে গ্রাম পর্যায়ে স্টুডেন্ট আছে। অবশ্যই অবশ্যই, না সবকিছুকে মাথায় রেখে স্যার ক্লাসটা হবে ইনশাআল্লাহ। ওরা যেন এই ভালো মানে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাদেরকে যেন বিট করতে পারে। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছে কিনা এবং শুনতে পাচ্ছে কিনা সেটা একটু আপনি কনফার্ম করেন স্যার, ক্লিয়ারলি দেখতে পাচ্ছে কিনা এবং শুনতে পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, অনেকেই সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই ভালো থেকো, তোমাদের সাথে পরে কথা হবে। ওকে, আমাকে একটু ওই কমেন্টটা পড়তে আমি মাঝে মধ্যে একটু চেক করবো। হ্যাঁ, আমাকে একটু এই ফোনটা একটু সহযোগিতা করবো। আচ্ছা, আমরা যদি ক্লাসে যাই, সবাই একটু খেয়াল করো। আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমি জানি তোমরা সবাই ফ্রেশার, যারা 2025 তোমরা যারা এইচএসসি আছো তারা একটু খেয়াল করো খুব মনোযোগ দিয়ে, যে সেটি হচ্ছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসলে প্রশ্নগুলো কোন জায়গা থেকে হয়ে থাকে এবং কি বিষয় নিয়ে হয়ে থাকে আমি সেটা নিয়ে একটু প্রথমে কথা বলতে চাই। তুমি দেখো, যদি আমার পেছনের যে বোর্ড আজকের কিন্তু বেসিক্যালি টপিক যেটা, সেই টপিকের হেডলাইন কিন্তু আমি দিয়ে রেখেছি। সেখানে তোমরা দেখো, আমি কিন্তু বলেছি যে আমি কিন্তু এখানে বলেছি, একটু তোমরা ভালো করে খেয়াল করো, যে ঢাকা ইউনিভার্সিটি 2025-26, অর্থাৎ তোমরা যারা এই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য, এবং ইংলিশ প্রিপারেশন ফর, এই কথাটা কিন্তু বলেছি। এবং এখানে কিন্তু বলা আছে গ্রামার পার্ট, অর্থাৎ ভাই তুমি যেখানেই যাও না কেন, তুমি বাংলাদেশের যেই কোচিং করো না কেন, যেই প্রতিষ্ঠানেই তুমি যাও না কেন, তোমাকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিতে হলে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমি প্রথমে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। চলো আমরা একটু দেখি। এখানে গ্রামার পার্ট, অর্থাৎ তোমরা আমার সাথে সাথে একটু স্ক্রিনশট নিয়ে নিবে। গ্রামার পার্টে, অর্থাৎ গ্রামার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের জন্য আমাদের কোন কোন টপিকগুলোকে পড়তে হবে, সেই টপিকগুলো তোমরা সবাই একটু দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রামারের জন্য যেটা আমরা পড়বো সেটা হচ্ছে, প্রথমে আমরা পড়বো হচ্ছে, আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে নাউন অ্যান্ড ডিটারমিনার। এটা হচ্ছে আমাদের একেবারে প্রথম টার্গেট থাকবে। তোমরা সবাই এটাকে আমার বলা হয়ে গেলে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। 2 নম্বরে যেটা পড়বা তোমরা হচ্ছে প্রোনাউনটা পড়বা। 3 নম্বরে পড়বা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে, এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব এর মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকবে জিরান্ড এবং পার্টিসিপল। এই জিরান্ড পার্টিসিপল কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। এবার আসো, তুমি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে তোমার পরিপূর্ণ ধারণা থাকতে হবে। এরপর হচ্ছে কোয়াজিটিভ ভার্ব, সেন্টেন্স স্ট্রাকচার, ক্লজ অ্যান্ড ফ্রেজেস, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট। এগুলো তোমার একেবারে বেসিক গ্রামার, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে তুমি দেখো রাইট ফর্ম অফ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স, মডাল অক্সিলারি, ভয়েস সেন্স, ন্যারেশন, এই বিষয়গুলো কিন্তু এখানে ইনক্লুডেড করা আছে। এরপরে তুমি যদি দেখতে চাও, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। এরপরে ন্যারেশন ক্রস করার পরে তুমি দেখো ইনভার্সন, সাবজাংটিভ, এগ্রিমেন্ট, প্যারালিজম এবং রিডান্ডেন্সি আছে, আর্টিকেল, নাম্বার অ্যান্ড জেন্ডার। এই পুরো বিষয়গুলো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গ্রামারের ক্ষেত্রে কাজে লাগবে। তোমরা সবাই এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। অর্থাৎ তুমি ভাই বাংলাদেশের যে বই থেকে পড়ো না কেন, যেখান থেকেই তুমি প্রিপারেশন নাও না কেন, তোমাকে মাথায় রাখতে হবে গ্রামারের জন্য এই যে টপিকগুলো আমি বললাম এতক্ষণ, এই প্রত্যেকটা টপিকের A to Z তোমাকে জানতে হবে। ব্যাপারটা বুঝছো? তাহলে এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এখন এরপরে তুমি যেটা করবা, গ্রামার থেকে দেখো, এরপরে বলা হচ্ছে মেমোরাইজিং পার্ট। অর্থাৎ মেমোরাইজিং পার্টের জন্য তুমি কোন কোন বিষয়গুলোকে ফোকাস করবা। তুমি যে কোনো বই থেকে সেটাকে করতে পারো, কোনো সমস্যা নেই। সেখানে তুমি পড়বা হচ্ছে, দেখো প্রিপোজিশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা স্টার মার্ক করে রাখো, এখান থেকে প্রশ্ন আসবে। এটা তুমি যে কোনো বই থেকে পড়তে পারো বাজারের। এরপরে দেখো ভোকাবুলারি, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হবে, মেডিকেলে প্রশ্ন হবে। এরপরে স্পেলিং, এটা তো একেবারে 100% শিওর, এখান থেকে প্রশ্ন হবে। এবং প্রিপোজিশন থেকে 100% প্রশ্ন হবে, ভোকাবুলারি থেকেও কিন্তু 100% প্রশ্ন হবে। অর্থাৎ এই 3টা টপিক তুমি যদি পড়ে যাও, তাহলে দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু এখান থেকে 4 থেকে 5 নম্বর তুমি ক্যারি করতে পারবে। এবং তুমি আগে যে গ্রামার পার্ট পড়লা, গ্রামার পার্ট যেটা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 15টা এমসিকিউ থাকবে, মনে রাখবা, এবং সি ইউনিটে 12টা এমসিকিউ থাকবে। এখন এই 15টা এমসিকিউ এর মধ্যে তুমি 4 থেকে 5টা এমসিকিউ তোমার থাকবে হচ্ছে এই মেমোরাইজিং এর উপরে। সেম সি ইউনিটেও 4 থেকে 5টা এমসিকিউ থাকবে তোমার এই মেমোরাইজিং এর উপরে। এবং তোমার আগের যে গ্রামার পার্ট পড়লা, সেই গ্রামার পার্ট থেকে হয়তো বা 6টা অথবা 5টা প্রশ্ন তোমার হতে পারে। তাহলে তুমি এখান থেকে গ্রামারে 5-6টা কোশ্চেন পাচ্ছ, এবং এই এমসিকিউ তুমি যেটা মেমোরাইজিং এখান থেকে 5-6টা, তো ওভারঅল তোমার 10টা বা 11টা প্রশ্ন হচ্ছে। আর বাকি যে 4-5টা প্রশ্ন, সেটা তোমার কোথায় যাবে? সেটা হচ্ছে তোমার টেক্সট বুক। অর্থাৎ তোমাকে এটা মাথায় নিতে হবে
যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমার গ্রামার পার্টের জন্য 4 থেকে 5 নাম্বার ক্যারি করতে বা 6 নাম্বার ক্যারি করতে হবে, মেমোরাইজিং দিয়ে আমাকে আরো 4-5 নম্বর ক্যারি করতে হবে। আমি শুধু গ্রামার পারলে ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করতে পারবো না, বা শুধু মেমোরাইজিং পারলে ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করতে পারবো না। শুধু ঢাকা না, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো করতে পারবে না। তার মানে হচ্ছে তোমাকে এই মেমোরাইজিং এবং গ্রামার উভয় বিষয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখন দেখো এখানে গ্রুপ ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যানালজি, এগুলো তোমার অপশনাল, কিন্তু ম্যান্ডেটরি তোমার হচ্ছে উপরের তিনটা। এটা তোমার মাস্ট ভাই, লাগবেই লাগবে, তুমি যেই ভার্সিটিতেই পরীক্ষা দাও না কেন। তো কাজেই তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এরপরে যদি আমরা একটু দেখতে যাই তাহলে হচ্ছে টেক্সট বুক। এখন প্রশ্ন হচ্ছে তোমরা যে ইন্টারমিডিয়েট পরীক্ষায় টেক্সট বুক পড়ে আসলে, এই টেক্সট বুকটা কতটুকু তোমাকে পড়তে হবে সেই বিষয়টা মাথায় নিতে হবে। এখন টেক্সট বুক তো ভাই অনেক লম্বা ইতিহাস, অনেকগুলো চ্যাপ্টার, অনেকগুলো লেসন। তোমার কি সব লেসন পড়ার প্রয়োজন আছে কি না? আমার মনে হয় সব লেসন বা ইউনিট তোমার পড়ার প্রয়োজন নেই। তাহলে তুমি কোনগুলোকে পড়বে সেগুলো একটু দেখে নাও, যেন তুমি ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা সঠিক ওয়েতে যায়। একটু দেখো, আমি প্রথমে যদি বলি যে টেক্সট বুকের ক্ষেত্রে তোমরা এটাকে একটু চাইলে স্ক্রিনশট নিতে পারো। প্রথমে দেখো, একটু এখানে তোমরা দেখো মনোযোগ দিয়ে, যে ইউনিট 1 যেটা, এই ইউনিট 1 এর লেসন 2 এবং 3, এটা আমি লিখছি FFI, লেসন 2 এবং 3 মাথায় রাখবা। লেসন 2 এবং 3 ভাই, তুমি ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, বিউপি, তুমি যেখানে যাও তোমাকে এইগুলো লাগবেই, মাস্ট, এটা লাগবেই। তুমি কোথায় কোচিং করছো সেটা ব্যাপার না, তোমার ইংরেজির প্রস্তুতিটা কোন জায়গা থেকে শুরু হবে আমি সেই পুরো আউটলাইন তোমাকে দিচ্ছি আজকে, পুরো আউটলাইনটা। এখন দেখো এরপরে ইউনিট 2 যেটা এডুকেশন এন্ড লাইফ, এখানে লেসন 1 and 3 FFI, তার মানে হচ্ছে ফাটাফাটি ইম্পর্টেন্ট। এরপর দেখো ইউনিট 3 তে ড্রিম সেট, তুমি পড়বা শুধু অল লেসন, মানে ইউনিট 3 তে কোনো কিছু বাদ দেওয়ার ভাই প্রয়োজন নেই, ঠিক আছে? তোমরা একটু এই ক্লাসটা যারা এই মুহূর্তে দেখছো সবাই একটু শেয়ার করে দাও এবং তোমার ফ্রেন্ডসদেরকে দেখার সুযোগ করে দাও। তোমরা ভাই যেখানেই তোমরা যাও না কেন, আমি বারবার বলছি যেই কোচিং এ যাও না কেন, তোমার একটা সঠিক পরিকল্পনা, সঠিক একটা গাইডলাইন ধরে তোমাকে আগাইতে হবে। তাহলে চলে আসো পরেরটা, ইউনিট 4 যেটা ইউথফুল অ্যাচিভার্স, এখানে লেসন 2 লেসন 3 তোমার এটা লাগবে, লেসন 2 এবং 3 সরি, লেসন 2 এবং 3 তোমার এখানে লাগবে। ইউনিট 5 এ তোমার যেটা লাগবে লেসন 2 এবং 3 লাগবে, এটাও FFI। এরপর ইউনিট 6 এ হচ্ছে অল লেসন অ্যাডোলেসেন্সে, অর্থাৎ অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে সকল ইউনিটগুলোই লাগবে। দেখো তুমি একটু নোটিস করো, ইউনিট 3 এবং ইউনিট 6 এখানে কিন্তু আমি সকল লেসন পড়তে বলেছি, অর্থাৎ ইউনিট 3 এবং 6 এখানে আমি সকল লেসন পড়তে বলেছি। কেন বলেছি ভাই? এই তিনটা লেসন ভয়ঙ্কর লেভেলের ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পরীক্ষা এসে থাকে, কাজেই এই দুটো লেসনকে তোমার আলাদা গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে তুমি যদি একটু দেখো অ্যাডোলেসেন্সের পরে এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, ইউনিট 7 যেটা, এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, এটা নিয়ে এখান থেকে প্রশ্ন হয়। দেখো একটু ইউনিট 7 লাইফস্টাইলের লেসন 1 to FFI, ইউনিট 8 এ হিউম্যান রাইটস লেসন 4 FFI, শুধু একটা লেসন। ইউনিট 10 এখানে লেসন 1 to 3 FFI, ইউনিট 11 এ লেসন 3 FFI। অর্থাৎ এই যে লেসনগুলো তোমাকে বললাম, এই লেসনগুলো তোমার লাগবে লাগবে লাগবে, কাজেই তুমি স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমার আজকেই পাঠ্য বইটা বের করে, অর্থাৎ তোমার টেক্সট বইটা বের করে, তুমি তোমার টেক্সট বইয়ের সূচিপত্রটা বের করবা। সূচিপত্র বের করে তুমি এইটার সাথে মেলাবা যে ভাইয়া বা স্যার আজকে ক্লাসে আমাদেরকে এই লেসনগুলোকে ফোকাস করছে, অর্থাৎ আমাকে এই লেসনগুলোর একেবারে থরলি ডিটেইলসটা পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না ভাই। এই লেসনগুলো একবারে তুলোধুলো করে ছাড়তে হবে। যদি করতে পারো, আমার বিশ্বাস টেক্সট বই থেকে যদি প্রশ্ন হয় তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভুল করতে পারবা না। তোমার প্রশ্ন কমন আসতে বাধ্য। কাজেই এই যে লেসনগুলো, এই লেসনগুলো তোমার জন্য অতীব জরুরি, এটা তোমার লাগবেই ভাই, এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই তুমি যদি ইউনিভার্সিটিতে পড়তে চাও। তো এইটা গেল তোমার টেক্সট বুকের একটা ফাংশন। এর আগে আমি কি বলেছিলাম ভাই? মেমোরাইজিং এর ফাংশন। এর আগে আমি কি বলেছিলাম ভাই? গ্রামারের ফাংশন। অর্থাৎ এই যে 3 ক্যাটাগরিতে প্রশ্ন হয়, আর একটা ক্যাটাগরি প্রশ্ন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়, সেটা হচ্ছে
রিটেন পার্ট, যেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয় নাই, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন। এখন একটু দেখি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন ক্ষেত্রে কোনটা কোনটা আছে। তোমরা একটু এটা স্ক্রিনশট নিয়ে নাও, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যেটা হচ্ছে রিটেন, সেখানে থাকবে হচ্ছে শর্ট প্যারাগ্রাফ, থাকবে সেন্টেন্স মেকিং, থাকতে পারে প্রোভার্বস, ফিল ইন দ্য গ্যাপস, ট্রান্সলেশন, এক্সপ্লানেশন। এই বিষয়গুলো হচ্ছে তোমার বি ইউনিটের জন্য, অর্থাৎ যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন করতে চাও, যারা সায়েন্সের মানবিক, সায়েন্স থেকে যারা বিভাগ পরিবর্তন করতে চাও এবং যারা মানবিক, তাদের জন্য কিন্তু ভাই এই টপিকগুলা পড়তে হবে রিটেনের ক্ষেত্রে। তবে এর মধ্যে যেটা মাস্ট পরীক্ষায় থাকবে সেটা হচ্ছে শর্ট প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিং। এই প্যারাগ্রাফে থাকবে হচ্ছে 10 আর সেন্টেন্স মেকিং এ থাকবে হচ্ছে 5, টোটাল 15। আর এই বাকি জায়গা থেকে এইখান থেকে আসবে তোমার হচ্ছে আরো 5 নাম্বার। এখন কোনটা আসবে সেটা বলা মুশকিল, সেটা হতে পারে প্রোভার্বস, ফিল ইন দ্য গ্যাপ, ট্রান্সলেশন, এক্সপ্লানেশন, যে কোনো 5, টোটাল হবে হচ্ছে 20 নাম্বার। এটা হচ্ছে রিটেন ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট বা বিভাগ পরিবর্তনের জন্য। কিন্তু যারা কমার্সের আছো, কমার্সের জন্য হচ্ছে রিটেন যেটা সি ইউনিট, এখানে কারেকশন এবং ট্রান্সলেশন এই দুটো থেকে প্রশ্ন হয়ে থাকে। কথাটা কি বুঝতে পারছো? যারা কমার্সে তাদেরকে এই দুটো থেকে প্রশ্ন হয়ে থাকে। তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যখন তোমার ইংরেজির প্রস্তুতিটা শুরু হবে, সেখানে তুমি শুরু করবা মেমোরাইজিং দিয়ে, শুরু করবা তুমি হচ্ছে গ্রামার দিয়ে। কি দিয়ে শুরু করবা? গ্রামার দিয়ে। গ্রামারটা তখন তুমি একটা একটা করে প্র্যাকটিস শুরু করবা, সলভ করা শুরু করবা, পাশাপাশি মেমোরাইজিং কে তুমি নিয়ে নিবা যেগুলো বলেছি, পাশাপাশি তুমি টেক্সট বুকটাকে নিয়ে নিবা কোন কোন লেসন গুলো। এরপরে তুমি রিটেন শুরু করবা, যে প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিং, প্রোভার্বস, ধাপে ধাপে তুমি শুরু করবা। যদি এটাকে তুমি করতে পারো, আমার বিশ্বাস তোমার চান্স কেউ আটকাইতে পারবে না, যদি স্বয়ং সৃষ্টিকর্তা তোমার সাথে বিট্রে না করে। আমার বিশ্বাস তুমি এগুলো করলে চান্স পাবে, এবং অন্যান্য ইউনিভার্সিটি তো এমনিতেই চান্স পাবা। কাজেই আমার পরামর্শ হলো এগুলোকে তোমরা এখন এই পুরো যে বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে একটা ধারণা দিলাম, ধারণা দেওয়ার পরে আমার আজকের টপিকের একেবারে শুরুতে ছিল, একটু খেয়াল করো, আজকের ক্লাসের শুরুতে 1 নম্বরে গ্রামারের মধ্যে টপিক ছিল, আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে, প্রথম টপিক যেটা ছিল 1 নাম্বার গ্রামারে ছিল নাউন অ্যান্ড ডিটারমিনার। নাউন অ্যান্ড ডিটারমিনার এই টপিকটা ছিল হচ্ছে ভাই আজকের গ্রামারের একেবারে শুরুতে 1 নাম্বারে ছিল এটা। কথাটা কি বুঝছো? তাহলে আমি নাউন যেহেতু সহজ বিষয়, আমি নাউন নিয়ে কথা বলবো না। আমি তোমাদেরকে আজকে একটা স্যাম্পল পড়াবো, জাস্ট একটা স্যাম্পল। তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে আমাকে রেগুলারলি বলতে পারো, আমি ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ পেজে নিয়ে আসবো। খুব শীঘ্রই তোমাদের পেজে আসবে, রানা স্যার পেজে আসবে, সেটা হচ্ছে টেক্সট বুকের উপর একটা ক্লাস আসবে। তোমরা যারা এই মুহূর্তে দেখছো বিভিন্ন গ্রুপ থেকে, তোমরা সবাই একটু এই যে রানা স্যার যে পেজ, আমার পেজ হচ্ছে রানা স্যার, ঠিক আছে? আমার পেজের নাম হচ্ছে রানা স্যার। তোমরা সবাই এই পেজে একটু কষ্ট করে তোমরা লাইক, ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আমি বলেছি ডিটারমিনার্স, অর্থাৎ এই ডিটারমিনার জিনিসটা হচ্ছে, দেখো ডিটারমিনার হলো এক বা একাধিক ওয়ার্ড। ডিটারমিনার জিনিসটা কি ভাই? এক বা একাধিক ওয়ার্ড। 2 নম্বর বলছি, এরা সাধারণত নাউনের আগে বসে। ভাই কার আগে বসে? নাউনের আগে বসে। 3 নম্বর বলছি, এরা নাউনকে নির্দিষ্ট করে। কাকে নির্দিষ্ট করে? নাউনকে নির্দিষ্ট করে। তার মানে হচ্ছে আমরা জানি নাউনের আগে সারা জীবন কে থাকে ভাই? অ্যাডজেক্টিভ থাকে। মনে রাখবা, নাউনের আগে সারা জীবন কে থাকে ভাই? অ্যাডজেক্টিভ থাকে। অর্থাৎ নাউনের আগে তুমি যাকে বসাবা সে 100% কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তার মানে আমরা বলতে পারি খুব স্বাভাবিক সেন্সে যে ডিটারমিনার গুলো যেহেতু এরা নাউনের পূর্বে বসে, তার মানে ডিটারমিনার গুলো সব কি? অ্যাডজেক্টিভ। কারণ কি? এরা নাউনের আগে বসে। তো যেহেতু ডিটারমিনারটা নাউনের আগে বসে, তার মানে হচ্ছে ডিটারমিনার গুলো অবশ্যই কি? অ্যাডজেক্টিভ। এখন আসো,
এখন যদি আমি বলি ডিটারমিনার কত প্রকার বা কি কি একটু দেখো, তোমরা এটাকে চাইলে স্ক্রিনশট নিতে পারো। আমি খুব সিম্পলি এবং আস্তে আস্তে বলবো, খেয়াল করো। ডিটারমিনারের মধ্যে যেই বিষয়টা আছে তোমরা একটু গভীরভাবে খুবই চিন্তা করো, খুব ঠান্ডা মাথায় খেয়াল করো। এখানে বলা হচ্ছে নেম অফ ডিটারমিনার, দেখছো এখানে কি বলা হচ্ছে? এক্সাম্পল, একটু দেখো। আর্টিকেল, এটা হচ্ছে এ এন্ড দা, এটা আমরা জানি। এরপরে বলা হচ্ছে পজেসিভ, পজেসিভে কি বলছে? মাই, আওয়ার, ইয়োর, হি, মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, হুজ, এগুলো সব কি ডিটারমিনার। তার মানে এইগুলো কিন্তু আলটিমেটলি পজেসিভ, আলটিমেটলি কি পজেসিভ। তার মানে পজেসিভ গুলো কি হইতে পারে? ডিটারমিনার হইতে পারে। এখন তোমাকে যদি আমি বলি নর্মালি যে মাই পেন, খেয়াল করো তো, এই দেখো মাই পেন, এই ভাই পেন কিন্তু নাউন আর মাই কিন্তু কি একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? মাইটা কার আগে বসছে ভাই? নাউনের আগে বসছে। তো নাউনের আগে যে বসে সে সারা জীবন কি অ্যাডজেক্টিভ, এবং মাইটা হচ্ছে কোন অ্যাডজেক্টিভ? এই যে পজেসিভ অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে পজেসিভ গুলো অলওয়েজ কি হিসাবে ইউজ হচ্ছে? ডিটারমিনার হিসাবে ইউজ হচ্ছে। এবার আসো ডেমনস্ট্রেটিভ, আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়ছি না? কোনটা কোনটা সেটা? দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো সব কি ভাই ডিটারমিনার হইতে পারে। কি হইতে পারে? ডিটারমিনার হইতে পারে। এখন যদি এদের পরে তুমি একটা নাউন বসায় দাও তাহলে এই পুরো জিনিসগুলো কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন তুমি যদি বলো দিস পেন, দিস পেন, তাহলে এখানে পেন হচ্ছে নাউন, তাহলে দিস কি অ্যাডজেক্টিভ, দিস কি অ্যাডজেক্টিভ, এবং সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে এটা হচ্ছে কি ডিটারমিনার, ডিটারমিনার হয়ে যায় তখন এটা। এরপরে দেখো ইন্টারোগেটিভ কি? হুইচ, হোয়াট, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, যেটা সংখ্যা, নিউমেরাল মানে হচ্ছে সংখ্যা, নিউমেরিক্যাল 2 3 4 5 এটসেট্রা। এরপরে যেটা আজকের ক্লাসের একেবারে হট টপিক সেটা দেখো কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। কি কি আছে? ফিউ, লিটিল, এ ফিউ, এ লিটিল, অনলি এ ফিউ, অনলি এ লিটিল, ভেরি ফিউ, ভেরি লিটিল, নট এ ফিউ, নট এ লিটিল, দা ফিউ, দা লিটিল, সাম, any, enough, fewer, less, several, several of, a large amount of, a large number of, some, any, এইগুলার ভাই প্রত্যেকটা ব্যবহার তোমাকে জানতে হবে। তুমি যদি ভালো স্টুডেন্ট হতে চাও, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো করতে চাও, তোমার বেসিকটাকে ডেভেলপ করতে চাও, অবশ্যই তোমাকে এর প্রত্যেকটা ব্যবহার জানতে হবে। একটু পরে আমরা সেই ব্যবহারে আসতেছি, একটু ওয়েট। এবার আসো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইচ, এভরি, আইদার, নেইদার, এইগুলো কিন্তু কি হয় ভাই? ডিটারমিনার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এখন কথা হচ্ছে এটাও কিন্তু কি হয়? ডিটারমিনার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এখন এর মধ্যে আমরা জানি খুবই সিম্পল ওয়েতে, একটা হচ্ছে নাউনের দুইটা প্রকার আছে, সেটা হচ্ছে কিসের উপরে ভিত্তি করে জানো তোমরা? সেটা হচ্ছে সংখ্যা বা গণনার উপরে ভিত্তি করে নাউনটা দুই প্রকার হয়। একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। নাউন কিন্তু প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কংক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট। এখন কংক্রিটকে ভেঙে আবার চারটা হয়, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আমি সেদিকে যাচ্ছি না, আমি আসছি নাউন হচ্ছে সংখ্যা বা গণনা, এর উপরে ভিত্তি করে নাউনটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। দেখো একটু তোমরা খেয়াল করো কাউন্টেবল এবং আনকাউন্টেবল। এইখানে দেখো ওই যে উপরের যে ডিটারমিনার গুলোকে আমরা দেখলাম, তোমরা এইটাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে আমি কথা বলি, এরপরে প্রশ্ন সলভ করি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে তোমাদের এখানে প্রবলেম থাকবে না। আজকের এই ক্লাসেই ডিটারমিনার সংক্রান্ত সব ঝামেলা শেষ করে এখান থেকে বেরোবো ইনশাআল্লাহ। একটু খেয়াল করো তোমরা, আর তোমরা যারা দেখছো ক্লাসটা একটু শেয়ার করো, তোমরা একটু বাকিদের সবাইকে দেখার একটু সুযোগ করে দাও, ঠিক আছে? সবাইকে দেখার একটু সুযোগ করে দাও। তোমরা সবাই একটু এটা শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু খেয়াল করো। এখানে যেটা আমার ইম্পর্টেন্ট বিষয়, সেটা দেখো
ভাই এটা হচ্ছে কাউন্টেবল নাউন, যেটা গণনা করা যাবে। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটা গণনা করা যাবে না। এখন আসো, খেয়াল করো খুব ভালো করে। এ এন্ড দা, সাম, এনি, এরা কিন্তু কোথায় বসে? কাউন্টেবলে বসে, অর্থাৎ কাউন্টেবল নাউনের আগে বসে। দা, সাম, এনি, এরা কোথায় বসে ভাই? আনকাউন্টেবলে বসে। তার মানে এই তিনটা জিনিস কিন্তু কমন আছে কোথায়? এই কাউন্টেবলের ভেতরে কিন্তু কমন আছে। তার মানে দা, সাম, এনি এরা কাউন্টেবলেও বসে, আবার আনকাউন্টেবলেও বসে। এটা হচ্ছে বাক্যের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এখন দেখো এরপরে অল অফ দা, আনকাউন্টেবলও কি অল অফ দা, এখানে সাম, এখানেও কি সাম। এখন আনকাউন্টেবলে কি অলমোস্ট অল অফ দা, এখানেও কি অলমোস্ট অল অফ দা। এরপরে দিস, দিস, দ্যাট, দোজ, এখানে দিস দ্যাট, অর্থাৎ এটা এই দিস এবং দ্যাট, এই দিস এবং দ্যাট এটা কাউন্টেবলে বসে, আনকাউন্টেবলেও কিন্তু বসে। আবার এখানে দেখো সামটা কাউন্টেবলে বসে, আনকাউন্টেবলে বসে। অল অফ দা কাউন্টেবলে বসে, অল অফ দা আনকাউন্টেবলেও কিন্তু বসে। খেয়াল করছো? এবার আসো, এই যে নান, 1, 2, 3, এখন 1, 2, 3 এরা তো সংখ্যা, তো যেহেতু সংখ্যা এরা তো কাউন্টেবলে বসবে, এটা স্বাভাবিক। আর নান এটা কাউন্টেবলে বসে, আবার আনকাউন্টেবলও কিন্তু বসে। নান যেটা এটা কাউন্টেবলে হয়, আনকাউন্টেবলও কিন্তু বসে। ফিউয়ার দেন, ভাই মনে রাখবা এই ফিউয়ার দেন মানে হচ্ছে তুলনামূলক কম। তুলনামূলক কম, একটু লিখে নাও, তুলনামূলক কম। তাহলে যেটা ফিউয়ার দেন, ফিউয়ার দেনটা হচ্ছে তুলনামূলক কম অর্থে বোঝায়। ফিউয়ার দেনটা তুলনামূলক কম অর্থে বোঝায়, ঠিক আছে? আবার এই যে লেস দেন, এটা মানেও কিন্তু কি ভাই? তুলনামূলক কম। এখন এখানে দুটো কাহিনী ঘটলো, যেটা ফিউয়ার দেন এটা কাউন্টেবলে, যেটা লেস দেন এটা আনকাউন্টেবলে। কিন্তু ডিফারেন্স কি ভাই? দুটোর মিনিংই সেম, মানে কি? তুলনামূলক কম। তোমরা লিখে রাখো এটা, যে ফিউয়ার দেন এটা কখন বসাবা? যখন কম্পারেটিভলি তুলনা করবে এবং কম বোঝাবে, তখন তোমরা ফিউয়ার দেন। এবং আনকাউন্টেবলে কি বসাবা? লেস দেন বসাবা। এবার আসো, মোর দেন এটা কাউন্টেবলে বসে, আবার মোর দেন কি আনকাউন্টেবলে বসে। এবার দেখো ফিউ এটা কাউন্টেবলে বসে, আর লিটলটা কোথায় বসে? আনকাউন্টেবলে বসে। এখন প্রশ্ন হচ্ছে, এই ফিউ মানে হচ্ছে নাই, ফিউ মানে কি ভাই? নাই। আবার এই লিটল মানেও কিন্তু কি নাই, কিন্তু ডিফারেন্স কোনটা? ডিফারেন্সটা হচ্ছে ফিউটা কাউন্টেবলে, লিটলটা আনকাউন্টেবলে। এখন দেখো এই ফিউ মানে হচ্ছে নট মেনি মানে নাই, হার্ডলি একেবারেই না, এনি নাই, অলমোস্ট নো মানে একেবারেই না। তার মানে ফিউটা হচ্ছে নেগেটিভ শব্দ, এটা নেগেটিভ সেন্স প্রকাশ করে এবং সেটা কাউন্টেবলের আগে বসে। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এসছে যে ফিউ মিনস, অপশনে ছিল নট মেনি নাকি অন্য কিছু। তাহলে এটা মানে হচ্ছে সরাসরি আমরা বলতে পারি কি? ফিউ মানে হচ্ছে নট মেনি। কতটা কি বুঝতে পেরেছো? এরপরে যদি আমরা দেখি এ ফিউ, এটা মানে কিন্তু অল্প আছে, অল্প, অল্প আছে, তার মানে এটা কিন্তু পজিটিভ সেন্স। আবার এ লিটল মানেও কিন্তু কি ভাই? অল্প আছে, অল্প আছে, এটাও কিন্তু কি পজিটিভ সেন্স। ডিফারেন্সটা কোথায়? এ ফিউ যেটা, এটা হচ্ছে কাউন্টেবল নাউনে, যেটা হচ্ছে এ লিটল এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ দুইটার অর্থ কিন্তু সেম, বাট বসতেছে একটা কাউন্টেবলে, আরেকটা কোথায়? আনকাউন্টেবলে। এবার আসো অনলি এ ফিউ, এটা মানে হচ্ছে খুবই অল্প, এটা মানে হচ্ছে খুবই অল্প। অনলি লিটল এটা মানে হচ্ছে খুবই অল্প। কথাটা বোঝা গেছে? খুবই অল্প, অনলি এ ফিউ খুবই অল্প। এরপরে যেটা তোমরা একটু দেখো, নো ফিউয়ার দেন আর নো লেস দেন, এটাও কিন্তু আলটিমেটলি কম অর্থে বোঝানো হয়ে থাকে, কম অর্থে বোঝানো হয়ে থাকে। এরপরে দেখো দ্য ফিউয়েস্ট, এটা মানে হচ্ছে অনেক কম, এটা মানে হচ্ছে অনেক কম। আবার দ্য লিস্ট এটা মানেও কি ভাই? অনেক কম। তোমরা আমার কথা শুনে লিখো তাহলে। দ্য ফিউয়েস্ট এটা মানে হচ্ছে অনেক কম, আবার দ্য লিস্ট এটা মানেও কিন্তু অনেক কম। এখন দেখো টু ফিউ, এটা মানে হচ্ছে কম অর্থে বোঝায়। আবার টু লিটিল এটাও কিন্তু
কম অর্থে বোঝায়, ঠিক আছে, কারণ নেগেটিভ সেন্স এরা দিয়ে থাকে। এরপরে দেখো একটু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন এটা বলবো, তোমরা একটু দেখো এই দা ফিউ, এটা মানে হচ্ছে সবগুলো, এটা যেহেতু কাউন্টেবল, এটা মানে হচ্ছে সবগুলো, অর্থাৎ তোমার কাছে যা থাকবে সেক্ষেত্রে আমরা এটাকে সবগুলো ধরে নেব, একেবারে সবগুলো ধরে নেব। এরপরে দা লিটল মানে তোমার কাছে যেইটুকু পরিমাণ থাকবে সবটুকু, অর্থাৎ ধরো তোমার একটা গ্লাসের মধ্যে পানি আছে আধা গ্লাস, তুমি আধা গ্লাস পানি পুরোটাই খেয়ে ফেললে, তখন দা লিটল। তোমার কাছে 5টা কলম আছে, তোমার একটা ফ্রেন্ডকে 5টা কলম দিয়ে দিলে, তাহলে সেটা কি হয়ে গেল ভাই? দা ফিউ হয়ে গেল, অর্থাৎ পুরোটা হয়ে গেল, সবগুলো হয়ে গেল। এরপরে তুমি যদি একটু খেয়াল করো, মেনি এটা মানে আমরা জানি অনেক, মাছ মানেও কি এটা জানি আমরা অনেক, আর মেনি অফ যেটা এটা মানে অনেকেই, এটা মানে অনেকেই, অনেকেই। আবার মাচ অফ মানে কি? অনেকেই। টু মেনি এটা মানে হচ্ছে অধিক, টু মেনি হচ্ছে অধিক। আবার টু মাচ এটা মানেও কিন্তু কি? অধিক। এরপরে এ লট অফ মানে আমরা জানি প্রচুর, নাম্বার মানে সংখ্যা, সেভারেল জানি, অ্যানাদার মানে আমরা জানি। এই পুরো বিষয়টা কিন্তু তোমার ছিল হচ্ছে ডিটারমিনারের একটা ফাংশন, একটা ফাংশন। এই ফাংশন তুমি যদি জানতে পারো তাহলে আমার ধারণা তুমি সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রশ্ন তোমার অনেকটাই সহজ হয়ে যাবে। আমি আশা করছি এইখানে আজকের ডিটারমিনার যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো তোমরা আবার একটু চাইলে দেখতে পারো, আবার একটু দেখতে পারো, তোমরা একটু দেখে নাও। সমস্যা হচ্ছে কোনো? এটা হচ্ছে আরেকটু তোমরা দেখে নিতে পারো। তাহলে এখানে ছিল হচ্ছে, আমি আবার একটু তোমাদেরকে দেখাই, এটা ছিল হচ্ছে ডিটারমিনারের একটা পরিচিতি, অর্থাৎ কোনটা কোন ডিটারমিনার সেটা একটা পরিচিতি। আমি যদি ওভারঅল এক বাক্যে বলি বা এক ওয়ার্ডে বলি, তুমি ডিটারমিনারের পরে শতভাগ কি বসবে? নাউন বসবে। অর্থাৎ এদের পরে শতভাগ ভাই কি বসবে? নাউন বসবে। কি বসবে? নাউন বসবে। তো যেহেতু ডিটারমিনার গুলোর পরে নাউন বসে, তাহলে আলটিমেটলি এগুলো সব কার কাজ করে ভাই? এরা সব অ্যাডজেক্টিভের কাজ করে। কার কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। তার মানে ডিটারমিনার গুলো হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে থাকে এবং এরা নাউনের আগে বসে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নাম তারা ধারণ করে থাকে। এবং এইখানে যেটা, এই ডিটারমিনার গুলোরই কোনটা কাউন্টেবলে কোনটা আনকাউন্টেবলে তারই কিন্তু আমি একটা ক্লারিফিকেশন করে দেখাইছিলাম। এর মধ্যে তুমি এইবার আসো, যেগুলো সবচাইতে ইম্পর্টেন্ট আমি সেইগুলোকে ফোকাস করবো এখন। এই পুরো আলোচনার মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি সেইগুলো একবার তোমাদেরকে রিভিউ দিব, তোমরা সেগুলোকে একটু মার্ক করে স্ক্রিনশট দিয়ে নিও। আশা করছি তোমাদের ডিটারমিনার থেকে প্রশ্ন আসলে তোমাদের ভুল হবে না। তোমরা একটু আমার সাথে সবাই মনোযোগ দাও, কোনটা কোনটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। শব্দ পড়তে হবে না, যেটা লাগবে সেটা একটু খেয়াল করো। তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে এখান থেকে সাম, এটা কাউন্টেবলে বসে, আনকাউন্টেবলে বসে। তোমরা একটু মার্ক করবা, ফিউয়ার দেন এটা মানে তুলনামূলক কম, লেস দেন মানে তুলনামূলক কম। পার্থক্যটা হচ্ছে এটা মানে হচ্ছে তুলনামূলক কম, তুলনামূলক কম। আমি রিপিট দিচ্ছি আবার একটু, ফিউয়ার দেন কাউন্টেবলে, লেস দেন আনকাউন্টেবলে, মানে হচ্ছে তুলনামূলক কম অর্থে বোঝায়, এটা লাগবে। এরপরে ফিউ এটা হচ্ছে নেগেটিভ শব্দ, লিটলটা হচ্ছে নেগেটিভ শব্দ। ডিফারেন্স কি? ফিউ হচ্ছে কাউন্টেবলে, লিটলটা কোথায় ভাই? আনকাউন্টেবলে। ফিউ মানে হচ্ছে নট মেনি, আর লিটল মানে হচ্ছে এটা হবে নট মাচ, এটা হবে নট মাচ, এটা ভুল করেছে, নট মাচ। এরপরে এ ফিউ এটা হচ্ছে পজিটিভ, মানে অল্প আছে। এ লিটল মানে হচ্ছে অল্প আছে। অনলি এ ফিউ খুবই অল্প, অনলি এ লিটল খুবই অল্প। পার্থক্যটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনে, ঠিক আছে? এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্য ফিউয়েস্ট। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্য ফিউয়েস্ট এবং দ্য লিস্ট, এটা মানে হচ্ছে অনেক কম, এটা মানে কি? অনেক কম। আর টু ফিউ টু লিটল এটা মানেও কিন্তু কম, এটাও তোমাদের লাগবে।
এরপরে দা ফিউ মানে হচ্ছে সবগুলো, দা লিটল মানে সবটুকু, মেনি কাউন্টেবলে, মাচ আনকাউন্টেবলে, মেনি অফ কাউন্টেবলে, মাচ অফ আনকাউন্টেবলে, ঠিক আছে, নাম্বার অফ কাউন্টেবলে, অ্যামাউন্ট অফ আনকাউন্টেবলে, এইগুলা হচ্ছে তোমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। এখন আমি যদি এক নজরে বলি, তোমরা একটু সামারাইজ করে নাও, সেটা হচ্ছে, এটা হচ্ছে কাউন্টেবল আর এটা হচ্ছে আনকাউন্টেবল। দেখো খুব মনোযোগ দিও, একবারে তোমরা পারবা। কিরকম পারবা? ফিউ দিয়ে যত কথা বলা হয়েছে ভাই সব কাউন্টেবল। ফিউ দিয়ে, ফিউ, এ ফিউ, দা ফিউ, অনলি এ ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, অর্থাৎ ফিউ এর যত গল্প সব কার সাথে ভাই? কাউন্টেবলের সাথে। আবার লিটেল এর যত গল্প আছে, কোনটা? লিটেল, এ লিটেল, দা লিটেল, অনলি এ লিটেল, ভেরি লিটেল, লেস, লিটলের যত গল্প আছে সব কোথায় আছে ভাই? আনকাউন্টেবলে আছে, ঠিক আছে। তাহলে ফিউ এর যত গল্প, ফিউ দিয়ে যাই বলুক সেটা কাউন্টেবলের আগে বসে, আর লিটল দিয়ে যাই বলুক সেটা আনকাউন্টেবলের আগে বসে। আর একটা জিনিস ছিল সাম, সেটা কাউন্টেবলে বসে আবার আনকাউন্টেবলে বসে। আবার মেনি, এটা কাউন্টেবলে, আর মাছ কোথায় ছিল ভাই? আনকাউন্টেবলে ছিল। তারপরে নাম্বার অফ, তো নাম্বার অফ এটা কাউন্টেবলে, আর অ্যামাউন্ট যেটা, এই অ্যামাউন্ট ছিল কোথায়? আনকাউন্টেবলে। এই হচ্ছে ওভারঅল একটা সাম আপ করে দিলাম তোমাদেরকে আমি, কথাটাকে বুঝতে পেরেছো? তার মানে ফিউ এর যত গল্প আছে, ফিউ মানে তো নাই, এ ফিউ মানে তো অল্প আছে, দা ফিউ মানে তো সবগুলো, তাই না? অনলি এ ফিউ খুবই অল্প, দা ফিউয়েস্ট অনেক কম, তাই না? মেনি অফ এটা হচ্ছে একটু বেশি আর কি। তার মানে ফিউয়ের যত গল্প কাউন্টেবলে, লিটলের যত গল্প, লিটল, এ লিটল, দা লিটল, অনলি লিটল সব আনকাউন্টেবলে। মিনিং কিন্তু সেম, বাট ফিউ গুলা কাউন্টেবলে, লিটল গুলা আনকাউন্টেবলে। এইটা হচ্ছে আর সাম দু জায়গাতেই বসে, মেনি কাউন্টেবলে, মাস আনকাউন্টেবলে, নাম্বার কাউন্টেবলে, অ্যামাউন্ট আনকাউন্টেবলে। এখন এই বিষয়গুলোকে মাথায় নিয়ে আমরা কিছু আজকের ক্লাসের প্রশ্ন সলভ করব ডিটারমিনার থেকে। বলতে হবে আমাকে 1 নাম্বার কোশ্চেন, একটু কমেন্ট করো সবাই, আনসারটা একটু কমেন্ট করো। কোনটা আমাকে দেন, ওই কোনটা দেন ভাই, একটা সবাই একটু কমেন্টস করো। সবাই একটু কমেন্টস করো। লিংক দিছিল একটা গ্রুপে, হয়ে গেছে আরেকটা হচ্ছে সবাই আসছে, নতুন করে একটু মোটিভেশন এটা মানে একটু ওরা এটা পায় না, এটা পাবেন পরে দিবেন কাজে। আচ্ছা ওকে, তোমরা এটা একটু সবাই, লিঙ্ক কাজ করছিল না তো? আচ্ছা ইনশাল্লাহ কাজ করবে। স্যার কোথায়? স্যার তো ঢাকায়, ফার্ম গেটে। আবার বলেন স্যার। আচ্ছা বলবো, প্রবলেম নাই, একটু খেয়াল করো তোমরা, আমাকে একটু বলতে হবে। এটা তোমরা শোনো, এইটা যদি বুঝো, এই বোর্ডের কোশ্চেনগুলোকে আমি সলভ করে দিলে ইনশাল্লাহ। সুমা ইসলাম, হাসান মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম। একটু খেয়াল করো, বলো 1 নাম্বার কোশ্চেনটা বলা হচ্ছে, তোমরা একটু দেখো আমি সলভ করি। 1 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো, বলা হচ্ছে I feel very lonely because I have dash friends here. বলো তো কি হবে উত্তর? সবাই একটু কমেন্ট করো, কি হবে উত্তর এটা? সবাই একটু কমেন্টস করো। 1 নাম্বার প্রশ্নটা সবাই একটু কমেন্টস করো। ফিউ, এ ফিউ, লিটল, দা ফিউ, সবাই একটু কমেন্ট করো। তোমরা সবাই একটু কমেন্ট করো, 1 নাম্বারটা সবাই একটু কমেন্ট করো। জিহাদুল ইসলাম জয় বলছে এ ফিউ, বাকিরা কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। তোমরা একটু দেখো, এই প্রশ্নটা বুঝলে কিন্তু অনেকগুলো প্রশ্ন। জিহাদুল ইসলাম জয় এ ফিউ, একটু খেয়াল করো তোমরা, সবাই একটু মনোযোগ দাও। হাসান মাহমুদ বলছে ফিউ, শুভধর বলছে এ। আচ্ছা একটু খেয়াল করো তোমরা, এটা একটু মনোযোগ দাও। দেখো ভাই গ্যাপের পরে খুবই সিম্পল হইতে খেয়াল করো, গ্যাপের পরে মিম বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি নোমান বলছে এ। একটু খেয়াল করো, এখানে লেখা আছে কিন্তু ফ্রেন্ডস, গ্যাপের পরে কি লেখা একটু খেয়াল করো তো। ফ্রেন্ডস, আমারে বলতে হবে ফ্রেন্ডস কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন? ফ্রেন্ডস হচ্ছে ভাই কাউন্টেবল নাউন। ফ্রেন্ডস কি? ফ্রেন্ড তো কাউন্টেবল, সেক্ষেত্রে করছে কি ফ্রেন্ডস, এটা প্লুরাল করছে।
ফ্রেন্ড এটা হচ্ছে সিঙ্গুলার, FRIEND ফ্রেন্ড এটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু যদি বলি FRIENDS ফ্রেন্ডস এটা হচ্ছে প্লুরাল। তার মানে হচ্ছে ফ্রেন্ড হচ্ছে কাউন্টেবল নাউন। এখন ফ্রেন্ড যেহেতু কাউন্টেবল নাউন, উম্মে সালমা বলছে এ, শারমিন জান্নাত দেখা যায় না স্যার। কেন দেখা যাবে না? একটু খেয়াল করো, এখানে যেহেতু ফ্রেন্ডস কাউন্টেবল নাউন, তাহলে সবার আগে আমি কাকে বাদ দিব? লিটলকে বাদ দিয়ে দেবো। কেন বাদ দিব? লিটলটা কার আগে বসে? আনকাউন্টেবলের আগে বসে, সো লিটল এখান থেকে বাদ। এবার আসো, এখানে বলা হচ্ছে দা ফিউ মানে আমি জানি কি, একটু আগে বলে আসলাম সবগুলো। দা ফিউ মানে আমি কি বলে আসলাম? সবগুলো। আর একটু জুম করেন, আর একটু জুম করেন, ওকে। ক্লাস শুরু হয়েছে আরো অনেক আগে ভাই, দেখো একটু। আচ্ছা জুম করতেছি, এখন দেখা যাবে, দেখো একটু খেয়াল করো। এখন এই দা ফিউ মানে হচ্ছে সবগুলো, দা ফিউ মানে কি? সবগুলো। এখন এখানে খেয়াল করো, এই ফিউ মানে কিন্তু নাই, এটা কিন্তু নেগেটিভ শব্দ। ফিউটা কি শব্দ? নেগেটিভ শব্দ। আর এ ফিউ মানে হচ্ছে অল্প আছে, অল্প অল্প কয়েকজন আছে বোঝায় আর কি। তাহলে ফিউ মানে তো নাই, এটা নেগেটিভ সেন্স। আর এ ফিউ মানে হচ্ছে অল্প আছে, আর দা ফিউ মানে সবগুলো। তাহলে স্বাভাবিক সেন্সে এই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই, এই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই, বলছে আই ফিল ভেরি লোনলি বিকজ আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হিয়ার, নাকি এ ফিউ ফ্রেন্ডস হিয়ার? তোমরা নিজেরাই বলবা, বলো। আমি তো ব্যাখ্যা দিলাম ভাই, তোমরা একটু বলো। এখানে বলছে লোনলি মানে আমি একা অনুভব করি, আমি একা অনুভব করি। আচ্ছা, যদি আমার এখানে কয়েকজন বন্ধু থাকতো তাহলে আমি কি একা অনুভব করতাম? তার মানে এখানে তোমার কোনো বন্ধু নাই রে ভাই, তো তাহলে তুমি তো একা। তো তোমরা এই এ ফিউ কেন বলতেছো? এ ফিউ মানে তো ভাই তোমার কয়েকজন আছে, তাহলে আনসার হবে কি? ফিউ। মানে তোমার এখানে কোনো বন্ধু নেই, বা তোমার কোনো এখানে ফ্রেন্ডস না থাকার কারণে তুমি কি অনুভব করতেছো? তুমি এখানে একা অনুভব করতেছো। ব্যাপারটা কি বোঝা গেল? সো আনসার হবে কি? বি। এবার আসো, আমরা 2 নম্বর প্রশ্নটা যদি একটু আনসার করতে চাই। 2 নম্বর কোশ্চেনটা দেখে তোমরা নিজেরা পারো কিনা বলো তো একটু। কোশ্চেন নাম্বার 2, হাসান মাহমুদ, আই এম রাইট। থ্যাংক ইউ হাসান, তোমাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তোমরা সবাই এত ভালো কেন? তোমরা তো সবাই ভালো করবা, বুঝছো? আশা করি তোমরা সবাই MS রহমান ফিউ হবে, থ্যাংক ইউ। রিপা আক্তার বলছে ফিউ হবে। হুম, হ্যাঁ, যারা মিস করছো তাদের একটু ধরতে সমস্যা হচ্ছে। ওইটা তোমরা আমার পেজে পেয়ে যাবা, ঠিক আছে? রানা স্যার পেজে পেয়ে যাবা। তোমরা রানা স্যার পেজে একটু লাইক দিয়ে রেখো, তাহলে ওখানে পেয়ে যাবা, ঠিক আছে? স্যার দিয়ে দিবে। হ্যাঁ, তোমরা একটু দেখো, একটু তোমরা খেয়াল করো। এখানে 2 নম্বর কোশ্চেনটা একটু দেখো, মনোযোগ দাও ভাই, একটু মনোযোগ দাও। তোমাদের দ্বারাই সম্ভব। তোমরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়বা, তোমরা যদি স্লো হও তাহলে হবে? MSB হবে স্যার। আচ্ছা দেখো একটু কি হবে, দেখো এই যে দেখো গ্যাপের পরে কিন্তু কি লেখা? মিল্ক। এটা কি আনকাউন্টেবল নাউন না? তো যেহেতু মিল্ক এটা আনকাউন্টেবল নাউন, মিল্ক আনকাউন্টেবল নাউন, তাহলে তুমি প্রথম বাদ দিবা কারে? ফিউ। কারণ কি ভাই? ফিউ সংক্রান্ত সবগুলা কোথায় বসে? কাউন্টেবলে বসে। ফিউ কোথায় বসে? কাউন্টেবলে। তো এই ভেরি ফিউ বাদ, এটাও কোথায় বসে? কাউন্টেবলে বসে। স্মল তো কোনো ভাই ডিটারমিনারের জাতই না, এটা তো কোনো ডিটারমিনারের মধ্যেই পড়ে না। সো আনসার হবে কি? লিটল। বলো যারা যারা বি তারা তারা সঠিক। 2B যারা তারা সঠিক, 2B যারা সঠিক। ঠিক আছে? আমাদের ICT স্যার কই? তোমাদের ICT স্যার তো আছে, কথা বলবা? তোমাদের ICT স্যার আছে? আচ্ছা আচ্ছা, জিয়াদুল ইসলাম জয়, টু লিটল হবে, গুড। দেখো এই যে মিল্ক তো ভাই আনকাউন্টেবল নাউন, মিল্ক কি আনকাউন্টেবল নাউন। তো মিল্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে ফিউ গুলো তো হবে না, কারণ ফিউ গুলো কোথায় বসে ভাই? কাউন্টেবলে বসে। ফিউ গুলো কোথায় বসে? কাউন্টেবলে। আর স্মল তো কোনো ডিটারমিনার না, সো আনসার হবে কি? লিটল। এবার আসো কোশ্চেন নাম্বার 3-তে যাই। বলো এটা কি হবে দেখি তো। 3 নাম্বার কে বলতে পারে? সবাই একটু কমেন্ট করো। 3 নাম্বার, 3 নাম্বারটা সবাই একটু কমেন্ট করো। 3 নাম্বার
MS রাত্রি আছেন স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাত্রি, তুমি কি ভালো আছো? আচ্ছা, 3 নাম্বারটা সবাই একটু কমেন্ট করো দেখি। 3 নাম্বারটা 3 লিখে তোমরা কমেন্ট করো। 3 লিখে কমেন্ট করো। 3 লিখে, 3 লিখে সবাই একটু কমেন্ট করো। 3 লিখে, 3 লিখে একটু কমেন্ট করো। রিপা বলছে বি, নাজমুল রাজ বলছে 2B। ভাই 2 তো গেছে, 3 একটু কমেন্ট করো। MCQ 3, MCQ নাম্বার 3 তোমরা একটু কমেন্ট করো সবাই। দেখো 3 তে একটু খেয়াল করো, গ্যাপের পরে এই শব্দটা হচ্ছে মানি। মানিটা কি ভাই বলো তো? এই মানি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন, এটা বলো আগে। মানি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন, এটা বলো। মানি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন, সেটা বলো। মানি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন, সেটা বলো। জি নাম্বার বলছে, জি নাম্বার মেনি। এই বোকা, এরকম না তোরে ভাই, একটু খেয়াল করো, একটু দেখো। এ লিটল বলছে খেয়াল করো, যখন মানি শব্দটা উল্লেখ করা হবে মনে রাখবা মানি, এই মানি মানে হচ্ছে অর্থ। মানি মানে অর্থ বা সম্পদ। মানি মানে কি, একটা জিনিস শিখে রাখো আজকে, জীবনে কাজে লাগবে রে ভাই। মানি মানে কি, অর্থ বা সম্পদ, এটা অ্যাসেট, এটা গণনা করা যায় না। সো মানি অলওয়েজ কি, আনকাউন্টেবল নাউন। কিন্তু যদি কোনো দেশের মুদ্রার নাম বলে, কোনো দেশের মুদ্রা বা কারেন্সি বলে, কোনো দেশের মুদ্রা বা কারেন্সি বলে, যেমন রুপি, ডলার, রিঙ্গিট, লিরা, যে কোনো দেশের মুদ্রার নাম, তাহলে ভাই কিন্তু কাউন্টেবল। কিন্তু এই মানি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তো যেহেতু মানি আনকাউন্টেবল নাউন, তাহলে আমরা ফিউ গুলোকে বাদ দিয়ে দেবো। তাহলে ফিউ তো কাউন্টেবলে বসে, সো ফিউ বাদ। এটাও বাদ, এটাও কোথায় বসে, কাউন্টেবলে বাদ। আর মেনি কোথায় বসে, এটাও কাউন্টেবলে বসে, বাদ। তার মানে আনসার হচ্ছে কি, এ লিটল। অর্থাৎ আই স্টিল হ্যাভ, যেহেতু প্রশ্নে বলছে আই স্টিল হ্যাভ, মানে আমার কাছে এখনো আছে আ লিটল মানি ইন মাই পকেট, অল্প কিছু পরিমাণ টাকা আমার পকেটে বা অর্থ আমার কাছে আছে। আশা করছি বুঝতে পেরেছো। তোমরা সবাই বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করো। আজকের ক্লাসটা তোমরা বুঝতেছো কিনা সবাই একটু কমেন্ট করো। ডিটারমিনার যারা এই ক্লাসটা লেটে আসছো তারা পরবর্তীতে দেখে নেবে, ইনশাল্লাহ তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা যদি টেক্সট বুকটা তোমাদের কোথা থেকে শুরু করতে ভাই, এটা তো গ্রামারের মধ্যে আমি একটা বেসিক পার্ট শুরু করছি, ডিটারমিনার। এটা যখন তোমাকে নাউন পড়ানোর পরে আমি সিরিয়ালে আসবো, তখন তুমি আরো ভালো বুঝবে একটা সিকোয়েন্স অনুযায়ী, ঠিক আছে? এখন আমাদের নাউন আর ডিটারমিনারটা হয়ে গেলে আমরা চলে যাব কোথায়, প্রোনাউনে। এরপরে চলে যাব কোথায়, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এরপরে চলে যাব কোথায়, কন্ডিশনাল সেন্টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার। একটা ধারাবাহিকভাবে যাবে এবং খুব সুন্দরভাবে যাবে। পাশাপাশি তোমরা প্র্যাকটিস করবা। মাঝখানে শুরু করবো কি, টেক্সট বুক ইউনিট 1 লেসন 2 থেকে শুরু করব। কিভাবে পড়বো সেটাও ক্লাসের উপরে সুন্দর করে লাইন দাগায় দাগায় তোমাকে দেখায় দেবো। তোমার প্রিপারেশনটা শুরু হবে সেভাবে। ইভেন মেমোরাইজিং পার্ট, তুমি ভোকাবুলারি কিভাবে শুরু করবা সেটাও তোমাকে ধরিয়ে দেবো। তুমি প্রিপোজিশন কেমনে শুরু করবা সেটাও তোমাকে ধরিয়ে দেবো। সবগুলো তোমাকে ধরাই দেবো। এরপর রিটেনটা তুমি কেমনে শুরু করবা, প্যারাগ্রাফ কিভাবে লিখবা, কোন কোন প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে কোন কোন সামারিগুলো ইম্পর্টেন্ট, কোন কোন সেন্টেন্স এর ক্ষেত্রে কোন কোন শব্দগুলো ইম্পর্টেন্ট, সবগুলো তোমাকে ধরাই দেবো। অর্থাৎ গ্রামার, মেমোরাইজিং, রিটেন, টেক্সট বুক প্রত্যেকটা পার্ট তোমার একেবারে তুমি ধরে নাও, আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের অশেষ রহমতে একেবারে শুরু থেকে আমরা তোমাকে তৈরি করব, ঠিক আছে? তুমি লেগে থাকো, ইনশাল্লাহ আশা করছি তোমার প্রিপারেশনটা ভালো হবে। তুমি লেগে থাকো। এইবার আসো 4 নাম্বার কোশ্চেনটা। 4 নাম্বার কোশ্চেন যদি আমি একটু বলতে যাই, এখানে মজার একটা বিষয় আছে, খেয়াল করো। যাদের বেসিক ভালো তারা খেয়াল করো, বা যারা পারো না তারাও খেয়াল করো। জি, এটা ভর্তি পরীক্ষার জন্য করানো হচ্ছে, এটা ভর্তি পরীক্ষার ক্লাস নাকি মাসুম, এটা ভর্তি পরীক্ষার ক্লাস। দেখো এখন প্রশ্ন হচ্ছে, আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট। আমাকে বলতে পারবা ইন্টারেস্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? কে বলতে পারে ইন্টারেস্ট শব্দটা কোন পার্ট অফ স্পিচ? ভাই ইন্টারেস্ট শব্দটা হচ্ছে নাউন। ইন্টারেস্ট শব্দটা কি, নাউন। তাহলে মনে রাখবা, যেহেতু ইন্টারেস্ট শব্দটা নাউন, তার মানে তার আগে আমার একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তার আগে একটা কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এখন দেখো, এই নট যদি আমি বসাই, এই নটের পরে কিন্তু একটা অ্যাডজেক্টিভ বসে ভাই। নটের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে, কিন্তু এই নোর পরে কিন্তু কি বসে ভাই, নাউন বসে। একটু খেয়াল করো, নটের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে আর নোর পরে নাউন বসে। তাহলে এখানে যেহেতু আমার নাউন আছে, তাহলে আমার কি লাগবে, নো লাগবে, ঠিক আছে? আর যেহেতু পরে অ্যাডজেক্টিভ নাই, সো নট এখানে আনসার দেয়া যাবে না, সো এটা বাদ।
এখন এনি তো এখানে সুযোগই নাই, কারণ এনিটা কোন বাক্যে বসে ভাই? এনিটা বসে হচ্ছে ইন্টারোগেটিভ বাক্যে অথবা নেগেটিভ বাক্যে বসে। তাহলে এনিটা কোন বাক্যে বসে ভালো করে মনে রাখবে তোমরা। এনিটা কোন বাক্যে বসে? এনিটা বসে হচ্ছে ইন্টারোগেটিভ বাক্যে অথবা নেগেটিভ বাক্যে। সো এনি এখানে হচ্ছে না, কারণ বাক্যটা ইন্টারোগেটিভও না নেগেটিভও না। আর নান এটা একটা প্রোনাউন, নান এটা একটা প্রোনাউন, নান একটা প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। তো নান যেহেতু প্রোনাউন, তো প্রোনাউনের পরে তো নাউন বসতে পারে না, তাই না? তার মানে আমার লাগবে একটা কি ভাই? ডিটারমিনার। অর্থাৎ নোর পরে সব সময় কি বসে? নাউন বসে। তার মানে নোটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। সো আনসার হচ্ছে কি? ডি, নো। তোমরা বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করো। তোমরা বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করো। তার মানে নোর পরে আমরা নট দিলে পরে অ্যাডজেক্টিভ থাকে, কিন্তু নোর পরে কি বসে? নাউন বসে। তোমরা বুঝছো কিনা সবাই একটু 4 নাম্বারটা কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো তোমরা 4 নাম্বারটা ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্ট করো। 5 নাম্বারটায় চলে যাই আমরা। বলো 5 নাম্বারটা। বলা হচ্ছে ডিটারমিনার, একটু খেয়াল করো, ডিটারমিনার সাম, এই সামটা ইজ ইউজড বিফোর। সামটা কোথায় আমরা ইউজ করি? এই কথাটা আমি বহুবার বলেছি। তোমরা একটু কমেন্ট করো, তোমরা একটু কমেন্ট করো। রিপা আক্তার বলছে নো, ভেরি গুড। কাঞ্চন মিয়া বলছে নো। জাহিদুল ইসলাম জয় বলছে নো। উম্মে সালমা বলছে ডি, ভেরি গুড। জি স্যার। জাহিদুল বলছে বুঝছি। সাব্বির হোসেন হুম। রাত্রি বলছে জি স্যার বুঝছি, থ্যাংক ইউ। না বুঝলে কমেন্ট করবো, আমি আবার বলবো, কোনো সমস্যা নেই ভাই, তোমাদের সাথে আছি। তোমরা যেন ভালো করো এটাই প্রত্যাশা, কারণ বেলা শেষে এইখানে লোগোটা কার লাগবে? তুমি ঢাবিয়ান, তুমি জাবিয়ান, তুমি রাবিয়ান, তুমি জবিয়ান, এখানে তোমার লোগোটা লাগাইতে হবে রে ভাই। তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পড়বা সেই বিশ্ববিদ্যালয়ে তোমার ট্যাগ লাগাইতে হবে। তো কাজে তার জন্য তোমাকে তো পরিশ্রম করতে হবে ভাই। ধৈর্য ধরে ক্লাস করাটা অনেকের পক্ষে সম্ভব না, যারা করে বেলা শেষে তারাই কিন্তু কি জয়লাভ করে। আসো, আর তোমরা সবাই একটু রানা স্যার পেজ জেনে থাকো। আমি রানা স্যার সিনিয়র লেকচারার। তোমরা সবাই এই আমার যে রানা স্যার যে পেজ, তোমরা এই রানা স্যার পেজটাতে একটু তোমরা লাইক দিও। এই পেজে ইনশাল্লাহ ক্লাস হবে। আর 01710246814, এটা হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ পেয়ে যাবে। এখন আসো এই কোশ্চেন, সামটা কোথায় ইউজ করা হচ্ছে? সামটা ইউজ করা হয়, আমরা জানি, আমি এই কথাটা বহুবার তোমাকে বলে আসলাম। সামটা আমরা ইউজ করি বোথ, কাউন্টেবলও করি এবং নন কাউন্ট মানে আনকাউন্টেবল নাউন, দুই জায়গাতে কিন্তু এটা আমরা ইউজ করে থাকি। এটা মেহেরুন আহমেদ দোহা বলছে। মেহেরুন, তোমাকে ধন্যবাদ। এইবার আসো, আজান হচ্ছে। এবার আসো আমরা যদি 6 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। বলো তো 6 নাম্বার কোশ্চেনটা কি হবে? সবাই একটু। সুদেব মুখার্জি, হ্যাঁ পেজ তো আছে, বলে দিলাম তো, রানা স্যার পেজ। রানা স্যার পেজে তোমরা সবাই কানেক্ট থাকবে ইনশাআল্লাহ। রানা স্যার লিখলে চলে আসবে। এবং যারা এবছরে ভর্তি পরীক্ষা দিবে, ইউসিসি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং তোমাদের সাথে আছে, ঠিক আছে? আমি ইউসিসির ফার্মগেট ব্রাঞ্চের সিনিয়র টিচার। এবার আসো, এটা তোমাদেরকে বলতে হবে, একটু খেয়াল করো। আমাকে বলো তো, তোমরা সবাই একটু আমাকে বলবা, এটা তোমাদের একটু জাস্টিফাই করো। বলো তো টাইম, তোমরা সবাই একটু খেয়াল করো, এই টাইম এই শব্দটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? একটু আগে আমি কিন্তু বলেছিলাম যে মানি, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। সেম এই টাইম শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন। তার মানে মানি আনকাউন্টেবল নাউন, আবার টাইমও কি হচ্ছে ভাই? আনকাউন্টেবল নাউন। তার মানে দুটোই কিন্তু কি হচ্ছে? আনকাউন্টেবল নাউন হচ্ছে। এখন এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, বলছে উই শুড ইউজ, আমাদের ব্যবহার করা উচিত, আমাদের ব্যবহার করা উচিত, উই হ্যাভ এট আওয়ার ডিসপোজাল টু সেটেল দ্য ডিসপিউট, অর্থাৎ বিবাদের যে বিষয়টা সেটা আমাদের কি করা উচিত? মীমাংসা করা উচিত, সেটেল করা উচিত। অর্থাৎ দেখো, টাইম যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে আমরা এখানে বাদ দিব কারে? ফিউটা আগেই বাদ, দা ফিউটা বাদ। কেন বাদ ভাই? এই দুটা কাউন্টেবলে বসে। তাহলে হয় এখানে দা লিটল অথবা কি দা লিটল অফ। মনে রাখতে হবে দা লিটল অফ বলে কোনো ডিটারমিনার নাই। সো আনসার হবে কি? দা লিটল। দা লিটল অফ বলে কোনো ডিটারমিনার নাই। আর দা লিটল এটা মানে হচ্ছে পুরোটা, এটা মানে হচ্ছে
পুরোটা, বাংলাটা কি পুরোটা বোঝাই আমরা। কিরকম পুরোটা বোঝাই দেখো, উই শুড ইউজ দ্য লিটল টাইম, আমাদেরকে সম্পূর্ণ সময়টা ব্যয় করতে হবে। উই হ্যাভ এট আওয়ার ডিসপোজাল টু সেটেল দ্য ডিসপুট, বিবাদের বিষয়টি মীমাংসা করার জন্য আমাদের পুরো সময়টা ব্যয় করতে হবে। অর্থাৎ যখন পুরো বিষয়টাকে বোঝাবে তখন তুমি সেখানে দা লিটলটা ইউজ করবা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কিন্তু কাউন্টেবল হলে আবার সেখানে আমরা দা ফিউ ইউজ করব। ঠিক আছে, 5 নাম্বারটা একটু জুম না। আচ্ছা, এরপরটা আসো 7 নাম্বার কোশ্চেনটা দেখি তোমরা কে বলতে পারে। 7 নাম্বার কোশ্চেনটা একটু কমেন্ট করো। 7 নাম্বার কোশ্চেনটা একটু কমেন্ট করো সবাই একটু। 7 নাম্বারটা, 7 নাম্বার কোশ্চেনটা দেখো। 7 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, আমি যদি বলি একটু খেয়াল করো 7 নাম্বার কোশ্চেনটা। 7 নাম্বার কোশ্চেনটা বলছে চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য সেন্টেন্স দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে, তাই না? এখন এখানে সবচেয়ে মজার একটা বিষয় হলো, দেখো এই প্রশ্নটাতে একটু খেয়াল করো তোমরা ভাই। এই ট্রাফিক শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন, যানজট। ট্রাফিক মানে কি? যানজট। এই শব্দটা কিন্তু কি ভাই? আনকাউন্টেবল নাউন। ট্রাফিক এই শব্দটা কি? আনকাউন্টেবল নাউন। এখন যেহেতু ট্রাফিক এই শব্দটা আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু মেনি বসে না। মেনি কোথায় বসে? কাউন্টেবলে বসে, সো এটা বাদ। এবার ফিউ এটা বসে কিন্তু কাউন্টেবল নাউনে, যেহেতু ট্রাফিকটা আনকাউন্টেবল নাউন, সো এটাও কি বাদ। ট্রাফিক আনকাউন্টেবল নাউন, তার পূর্বে তো ফিউ বসতে পারে না, ফিউ তো কাউন্টেবলে বসে। তাহলে হয় ভেরি মাচ অথবা কি টু মাচ ট্রাফিক। মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউনকে জোর দেওয়ার জন্য, এমফাসাইজ করার জন্য টু মাচ কথাটা আমরা ব্যবহার করি। সো আনসার হবে কি টু মাচ ট্রাফিক, মানে আজকে রাস্তায় ট্রাফিক অনেক বেশি মাত্রায়, অনেক যানজটটা বেশি মাত্রায়, অর্থাৎ টু মাচ ট্রাফিক। ট্রাফিক আনকাউন্টেবল নাউন, তার পূর্বে মাচ, আর এটাকে জোর দেওয়ার জন্য তার পূর্বে কে বসছে? টু বসছে। তোমরা যারা পেরেছো কংগ্রেচুলেশনস। এবার আসো, আর বেশি নাই, 4-5টা কোশ্চেন। ঠিক আছে, বলো এমসিকিউ 8। এই প্রশ্নটা কি হবে? বলা হচ্ছে, এটা খুবই মজার একটা কোশ্চেন, এটা বহুবার ভর্তি পরীক্ষায় এসছে। এটা বহুবার ভর্তি পরীক্ষায় এসছে। দেখো বলা হচ্ছে আই ডোন্ট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম দিস ডেজ। এখন এই যে স্পেয়ার টাইম, আমি তো আগেই বললাম এই টাইমটা কি? আনকাউন্টেবল নাউন ভাই। টাইমটা কি? আনকাউন্টেবল নাউন। টাইমটা যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে মেনি বসার কোনো কি নাই? সুযোগ নাই। মেনি বসার কি নাই? কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন মোর বসারও কোনো সুযোগ নাই। এখন এখানে খেয়াল করে একটু, আই ডোন্ট হ্যাভ স্পেয়ার টাইম দিস ডেজ, মানে এই দিনগুলোতে ব্যয় করার মতো আমার অতিরিক্ত সময় নেই। যদি সেন্টেন্সটার বাংলা করতে যাই, যে দিস ডেজ এই দিনগুলোতে ব্যয় করার মতো আমার অতিরিক্ত সময় নেই। স্পেয়ার টাইম এটা মানে অতিরিক্ত সময়, তাহলে আমার এই দিনগুলোতে ব্যয় করার মতো অতিরিক্ত সময় নেই। তার মানে যেহেতু টাইম আনকাউন্টেবল নাউন, তাহলে আনসার হবে কি মাচ, মানে আমার মাচ স্পেয়ার টাইম, মানে অতিরিক্ত সময়টা নেই এই দিনগুলোতে ব্যয় করার জন্য। কথাটা কি বুঝছো? আর টাইমটা যেহেতু আনকাউন্টেবল নাউন, তার পূর্বে কে? মাচ। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। কাঞ্চন মিয়া ভেরি গুড, জাহিদুল ইসলাম জয় ভেরি গুড, রাত্রি মাশাআল্লাহ স্যার আপনি অনেক ভালো বোঝান, থ্যাংক ইউ সো মাচ। শোনো ভাই, মেধাবীদের জন্য আমি আছি, ফাঁকিবাজদের জন্য আমি নাই। যারা হাজার হাজার প্রশ্ন নিয়ে তুমি আসো, আমি সলভ করে দিব। একটা ক্লাসে 50 জন থাকলে শেষ পর্যন্ত আমরা 15 জন পাই। এখান থেকে ঢাকা চলে চান্স পাই, জাহাঙ্গীরনগর, জগন্নাথে চান্স পাই। ঠিক আছে, কিন্তু আমি অনেক স্টুডেন্ট পড়াই, চান্স পাই না। ওই পড়াতে কোনো লাভ নাই, যেগুলো থাকবে সলিড। ঠিক আছে, আমি স্ট্রেট কাট কথা বলি। দেখো এরপরে আসো 9 নাম্বার কোশ্চেনটা খেয়াল করো সবাই, খুবই মজার একটা কোশ্চেন। 9 নাম্বারটা খেয়াল করো। দেখো এখানে বলা হচ্ছে, 9 নাম্বার কোশ্চেনটাতে বলা হচ্ছে, সবাই একটু দেখো। 9 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে
ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন, ইফ নট আই উড লাইক টু টেক ইউ টু এ মুভি। এখন আমরা জানি ভাই ওয়ার্ক যেটা ওয়ার্ক, খেয়াল করো ওয়ার্ক, এই ওয়ার্ক কিন্তু আনকাউন্টেবল নাউন, এই ওয়ার্ক কিন্তু আনকাউন্টেবল নাউন। কিন্তু এই ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে তার পূর্বে তো ভাই মেনি বসতে পারে না, কারণ মেনিটা কোথায় বসে ভাই? মেনি বসে কাউন্টেবলে। সো মেনি কেন আনকাউন্টেবলের আগে বসবে, এটা বাদ। এবার আসো, এই ওয়ার্কস এটা মানে সাহিত্যকর্ম, এই যে ওয়ার্কস, খেয়াল করো ওয়ার্কস, এই ওয়ার্কস মানে সাহিত্যকর্ম, সাহিত্যকর্ম। এখন তুমি নর্মালি ওয়ার্কও বুঝো না, আবার ওয়ার্কসও বুঝো না, তাহলে তো সমস্যা। ওয়ার্ক যেটা ওয়ার্ক এটা হচ্ছে কাজ, এটা আনকাউন্টেবল নাউন। আর যেটা ওয়ার্কস এটা হচ্ছে সাহিত্যকর্ম। যেমন তুমি যদি বলো দ্য ড্যাশ অফ উইলিয়াম শেক্সপিয়ার, তাহলে ওয়ার্ক অফ নাকি ওয়ার্কস অফ? অবশ্যই দ্য ওয়ার্কস অফ উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের সাহিত্যকর্মগুলো। দ্য ওয়ার্কস অফ সুকান্ত ভট্টাচার্য, দ্য ওয়ার্কস অফ কাজী নজরুল। তখন ওয়ার্কস মানে সাহিত্য বা শিল্পকর্ম। কিন্তু ওয়ার্ক যেটা এটা তো আনকাউন্টেবল নাউন, তোমাকে বুঝতে হবে এটা। এখন আসো, তাহলে এই যে যেহেতু এই ওয়ার্কস দিলে কিন্তু এটা আবার কাউন্টেবল হয়ে যায়, তার পূর্বে কিন্তু মাছ বসবে না। আর ওয়ার্কস দিলে তার পূর্বে তো মেনি হবে না। সো ওয়ার্ক এখানে আনকাউন্টেবল নাউন এবং তার পূর্বে কি মাছ। সো আনসার হবে কি বি নাম্বার। তাহলে বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে এই সেন্টেন্সের একটু দেখো। বলছে ডু ইউ হ্যাভ মাচ ওয়ার্ক টু ডু দিস আফটারনুন, তোমার কি বিকেলে অনেক বেশি কাজ আছে? ইফ নট, যদি না থাকে, আই উড লাইক টু টেক ইউ টু এ মুভি, আমি তোমাকে মুভি দেখতে নিয়ে যেতে চাই। এটা হচ্ছে সেন্টেন্সের বাংলাটা। কথাটা বুঝছো? আশা করছি বুঝতে পেরেছো। এইবার আসো কোশ্চেন নাম্বার 10, বলো এটা কি হবে? এটা খুবই সহজ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10 সবাই একটু বলো। 9B 9B 9B, কাঞ্চন মিয়া মাছ, সুদেব 9B, কাঞ্চন মিয়া মাছ, জাহিদুল ইসলাম জয় বি নাম্বার, উম্মে সালমা বি, রিপা আক্তার বি। গুড, ভেরি গুড, তোমাদের সবাইকে ধন্যবাদ। একটু দেখো, তোমরা একটু খেয়াল করো। তোমরা সবাই একটু দেখো এই প্রশ্নটা কি হবে। নাম্বার 10 বলছে দেয়ার আর ড্যাশ প্যাসেঞ্জার্স, একটু খেয়াল করো, এই যে প্যাসেঞ্জার্স, খেয়াল করছো তো? প্যাসেঞ্জার্স যেহেতু ভাই এস লাগানো আছে, প্যাসেঞ্জার্স তার মানে এটা কাউন্টেবল। নাউনের সাথে এস থাকলে নরমালি সেটা কাউন্টেবল। তো যেহেতু প্যাসেঞ্জার সেটা তো কাউন্টেবল। তো যেহেতু এটা কাউন্টেবল নাউন, তাহলে কাউন্টেবলের ক্ষেত্রে কোনটা বসে ভাই? লেস তো আনকাউন্টেবল, লিটিল আনকাউন্টেবলে বসে, লিস্ট আনকাউন্টেবলে। আনসার হবে কি ফিউয়ার। আর ফিউয়ার মানে কি ভাই? তুলনামূলক কম। এই গান তো বহুবার গাইলাম, তুলনামূলক কম। এখন দেখো বলছে দেয়ার আর ফিউয়ার প্যাসেঞ্জার্স ইন দ্য কম্পার্টমেন্ট টুডে। এই যে টুডে, এখানে টুডে মারছে মানে কি? অন্য দিনের তুলনায় আজকে এই কম্পার্টমেন্টে যাত্রীর সংখ্যাটা কি ভাই? কম কম কম। কথাটা কি বোঝা গেছে? অর্থাৎ অন্য দিনের থেকে আজকে এই কম্পার্টমেন্টে যাত্রীটা কি কম। তুমি যখন ফিউয়ারটাকে ব্যবহার করবা কম্পারেটিভ ফর্মে, হয় দেন থাকবে অথবা একটা বর্তমানের সাথে আগের দিনের বা আগের অবস্থার একটা কম্পেয়ার করবে আর কি। কথাটাকে বুঝছো? এখানে সে টুডে আছে, এই জন্য আমরা ধরে নিলাম কি যে দেয়ার আর ফিউয়ার প্যাসেঞ্জার্স ইন দ্য কম্পার্টমেন্ট টুডে, অন্য দিনের থেকে কম্পার্টমেন্টে আজকে প্যাসেঞ্জারের সংখ্যাটা কম। টেন সি, 10A কে বলছে? এই 10A কে বলছে? লিটল কেন হবে? প্যাসেঞ্জার তো, লিটল তো আনকাউন্টেবলে বসে, প্যাসেঞ্জার তো কাউন্টেবল নাউন। এইবার আসো কোয়েশ্চেন নাম্বার 11 নম্বরে, দেখি এটা কে বলতে পারে। সবাই একটু কমেন্ট করবে 11 নম্বরটা, আমি নিজে বলবো না, তোমরা বলবা এটা। 11 নম্বর তোমরা সবাই একটু বলো। 11 নম্বর সবাই একটু কমেন্ট করো। কোয়েশ্চেন নাম্বার 11 সবাই একটু কমেন্ট করো। 11 নম্বরটা সবাই একটু কমেন্ট করো। 11 নম্বরটা সবাই একটু কমেন্ট করো। দেখো 11 নম্বরটা খেয়াল করো, বলা হচ্ছে 50 পিপল। খেয়াল করছো কি বলছে? 50 পিপল, খেয়াল করো
50 পিপল ডাইড। আচ্ছা, ডাইডের সাথে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ভালো করে মনে রাখো, যদি ডাইডের সাথে আমরা প্রিপোজিশন ইন বসাই তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট করে মারা যায়। যদি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া তাহলে ডাইড ইন হবে। এটা ভেরি সিম্পল। তাহলে আমরা আনসার কি দেব? লেস। এখানে 50 পিপল, এটা তো কাউন্টেবল। লেস তো আনকাউন্টেবল ভাই, লেস তো আনকাউন্টেবল। মোর দেন তো হবে না, দেন তো কোনো শব্দ না, হবে কি দেন। সো এটা তো ভুল। তাহলে আনসার হবে কি ফিউয়ার দেন। আর ফিউয়ার দেন মানে কি? তুলনামূলক কম। এই ডি কেন বললো 11 নাম্বার? বোকা। এই জিয়াদ, ডি কেন হবে? নো, মোর দেন কেন হবে? ফিউয়ার দেন তুলনামূলক কম, ফিউয়ার দেন তুলনামূলক কম। ঠিক আছে, মনে রাখবা এটা সবাই। জাহিদুল, রাত্রি তোমরা বোঝো 11 ডি কেন বলতেছো? ফিউয়ার দেন তো ভাই, এটা ডি কেন বলতেছো? বলছে ফিউয়ার দেন 50 পিপল ডাইড ইন দ্য অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এবার আসো 12 নম্বর কোশ্চেন। আর দুটো, এটাই লাস্ট, 12-13 আজকের জন্য। 12 এবং 13 আজকের সর্বশেষ কোশ্চেন। মোর উপরে দেন তো হয় না রে বাবা, দেন তো না, মোর দেন হয় কিন্তু ওখানে দেন তো হয় না। দেন তো কোনো শব্দ না, বুঝো না কে? আচ্ছা, এবার আসো এখানে দেখো 12 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দেয়ার আর ড্যাশ টিকেটস। খেয়াল করছো? টিকেটস, তো এস তো লাগানো ভাই, তার মানে এটা কাউন্টেবল নাউন। যেহেতু এস লাগানো আছে অর্থাৎ এটা কাউন্টেবল নাউন। যেহেতু এটা কাউন্টেবল নাউন তাহলে এখানে লিটিলটা বাদ এবং আ লিটিলটা বাদ, এরা কোথায় বসে? আনকাউন্টেবলে বসে। আর ভেরি এ ফিউ, এটা বলে কোনো শব্দ নাই। আনসার হবে কি এ ফিউ। তার মানে দেয়ার আর এ ফিউ টিকেটস লেফট ফর দ্য কনসার্ট, মানে এখনো অল্প কিছু টিকেট আছে বোঝাবে আর কি। কথাটা বুঝছো? সাউন্ড প্রবলেম কেন হবে? এবার আসো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা একেবারেই সহজ, তোমরা একটু খেয়াল করো সবাই, মনোযোগ দাও। লাস্ট কোশ্চেন বলা হচ্ছে হি অলওয়েজ হ্যাজ ড্যাশ প্রবলেমস। এই দেখো প্রবলেমস ভাই, প্রবলেম একটা জিনিস আর প্রবলেমস একটা জিনিস। প্রবলেম তো হচ্ছে সিঙ্গুলার, কিন্তু প্রবলেমস তো প্লুরাল। তো প্রবলেমস যেহেতু এটা তো কাউন্টেবল নাউন, তো যেহেতু এটা কাউন্টেবল নাউন সো লিটল বাদ, মাছ বাদ, কারণ এটা কোথায় বসে ভাই? লিটল এবং মাছ বসে আনকাউন্টেবলে। আর ভেরি এ ফিউ বলে তো কোনো শব্দ নাই, সো আনসার হবে কি মেনি প্রবলেমস। হি অলওয়েজ হ্যাজ মেনি প্রবলেমস উইথ হিজ টিথ। এই ছিল আজকের তোমাদের প্রশ্ন। এখন আমি তোমাদেরকে যেটা বলবো, আজকের এই লেকচারে তোমরা পুরো যে বিষয়গুলো পেলে, যদি আমি একটু সাম আপ করতে চাই, যারা পরে এসছো তারা একটু দেখে নিও। আজকের ক্লাসে আমি প্রথমে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে গ্রামার এর সাজেশন পেয়েছো। দ্বিতীয়ত তোমরা যেটা পেয়েছো সেটা হচ্ছে মেমোরাইজিং এর সাজেশনটা পেয়েছো। মেমোরাইজিং কোনগুলো পড়বা। 3 নাম্বার যদি আমি বলি, তোমরা টেক্সট বুক সম্পর্কে ধারণা পেয়েছো, টেক্সট বুকের কোন কোন লেসনগুলো পড়বা। এবং যদি আমি বলি তোমরা রিটেন সম্পর্কে আইডিয়া পেয়েছো, রিটেন তোমরা কোন কোনগুলা পড়বা। এবং সর্বোপরি আমার সাজেশন থেকে আমি একটা টপিক পড়ালাম, সেটা হচ্ছে ডিটারমিনার টপিকটা আমি তোমাদের কিছুটা আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি। কথাটাকে তোমরা বুঝতে পেরেছো? তাহলে ডিটারমিনারটা আমি তোমাদেরকে কিছুটা পড়িয়ে বোঝানোর চেষ্টা করেছি। অর্থাৎ তোমরা গ্রামারটা এই নাউন অ্যান্ড ডিটারমিনার থেকে তোমরা শুরু করবা বেসিকের, এবং মেমোরাইজিং পার্টে তোমরা প্রিপজিশন থেকে শুরু করবা। টেক্সট বুকের তোমরা শুরু করবা হচ্ছে ইউনিট 1 লেসন 2 দিয়ে। রিটেন তোমরা শুরু করবা হচ্ছে শর্ট প্যারাগ্রাফ দিয়ে। তোমরা যদি এইভাবে শুরু করতে চাও, আশা করছি তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে কাঙ্ক্ষিত ক্ষেত্রে যেতে পারবে বলে আমার এটা দৃঢ় বিশ্বাস। এবং এইটা পড়তে যে তোমাদের যদি এনি ডাউট থাকে, আমাকে তোমরা আমার যে রানা স্যার পেজ, রানা স্যার আর এর রানা স্যার, এই পেজে তোমরা জানাবা। আমি হচ্ছে ইউসিসির
ফার্মগেটের সিনিয়র লেকচারার। ফোন নাম্বার তো আমি দিয়ে দিয়েছিলাম অলরেডি, 01710246814। এটা হচ্ছে আমার নাম্বার, 01710246814। এটা হচ্ছে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপে তোমরা পাবা। এবং শাহাবুদ্দিন স্যার তো আছেই। আমি ওভারঅল তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভাই, যেহেতু সময় কম, ঠিক আছে। আমি যদি শুধু একটা সিঙ্গেল টপিক পড়াইতাম, ধরো আমি তোমাকে কন্ডিশনাল সেন্টেন্স পড়াচ্ছি, ওরা ধরা হবে। তোমাকে আমি শুধু টেন্স পড়াচ্ছি, ওরা ধরা হবে। শুধু ভয়েস পড়াচ্ছি, হবে। কিন্তু আমি আজকে একটা ওভারঅল সামারি তোমাদের সামনে উপস্থাপন করলাম, যে তোমরা কিভাবে তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তির যাত্রাটা শুরু করবা, ঠিক আছে। সেই যাত্রায় আমি তোমাদেরকে একটু ধাক্কা দিলাম। এবং তোমাদের টেক্সটের উপরে আমি একটা ক্লাস নিব, তোমরা যদি চাও টেক্সটের উপরে, টেক্সট বুকটা তোমরা কেমনে পড়া শুরু করবা, এর উপরে কারা ক্লাস চাও তারা একটু জানাও। এবং প্রিপজিশনের উপরে, শুধু প্রিপজিশন ক্লাস কারা করতে চাও তারা একটু আমাকে কমেন্টসে লিখো। যারা প্রিপজিশনের একটা ক্লাস করতে চাও টেক্সটের উপরে, মানে মেমোরাইজিং এর মধ্যে আমি প্রিপজিশন দিয়ে শুরু করব, প্রিপজিশন কারা করতে চাও। এবং টেক্সট বুকের জন্য আমি লেসন 2 দিয়ে শুরু করব, কারা কারা করতে চাও। রিটেন আমি একটা প্যারাগ্রাফ দিয়ে শুরু করব, শর্ট প্যারাগ্রাফ, কারা কারা করতে চাও তারা একটু আমাকে কমেন্টে জানাও। অর্থাৎ তোমাদের পড়াটাকে আমি স্টার্টিং করাতে চাই। এবং সেই পূর্ণাঙ্গ, যেদিন প্যারাগ্রাফের ক্লাস করবা শুধু প্যারাগ্রাফ হবে, প্রিপজিশন শুধু প্রিপজিশন আলোচনা হবে, ঠিক আছে। একদম স্টেপ বাই স্টেপ যাবে। আর তোমরা, আমি যেটা তোমাদেরকে বোর্ডে সাজেশন দিয়েছি ওগুলোকে স্ক্রিনশট দিয়ে তোমরা খাতায় সুন্দর করে নোট করে ফেলবা, যে স্যার বা ভাইয়া আমাদেরকে এই টপিকগুলোকে পড়তে বলছে। একটা করে তোমার টেবিলে পড়া শেষ হবে, তুমি একটা করে ক্রস দিয়ে দিবা, যে ওই জায়গায় তোমার প্রিপারেশন শুরু হয়ে গেল। রিপা আক্তার বলছে ভর্তি নিয়ে কি কোনো কোর্স আছে অনলাইনে? ইনশাল্লাহ থাকবে না কেন, অবশ্যই থাকবে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা আমার নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করো। আর কে কোথা থেকে দেখছো একটু আমাকে কমেন্ট করো, কে কোন জেলা থেকে দেখছো। যারা অনলাইনে করতে চাও এবং যারা ফার্মগেটে পড়তে চাও তারা অফলাইনে পড়তে পারবে, ঠিক আছে। যারা যারা ঢাকাতে আসবে কোচিং এ তারা ফার্মগেট অফলাইন, ফার্মগেট এটা হচ্ছে অফলাইন। অফলাইনে আমি ফার্মগেট পড়াই, অফলাইন পড়াই ফার্মগেটে, ঠিক আছে। নাম্বার এটাই 01710246814। এই নাম্বারে আমাকে ফোন দিও, এই নাম্বারে ডিটেলসটা পেয়ে যাবেন। যারা ক্লাস করতে চাও তারা একটু আমাকে জানাও কিভাবে শুরু হবে প্রিপারেশন। এবং এই সংখ্যাটা আমি আরো দেখতে চাই, এবং তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। কথা দিচ্ছি ইনশাল্লাহ 25 সাল তোমার জীবনের হবে সেরা সময়, সেরা সাল। কারণ এই বছরেই তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তোমার উচ্চ শিক্ষা তুমি গ্রহণ করবে, এবং এইটাই তোমার আজীবন ত্যাগ হয়ে থাকবে আল্লাহ পাকের অশেষ রহমতে। এবং শাহাবুদ্দিন স্যার অত্যন্ত ভালো মানুষ, তার সাথে তোমরা ছিলে। ইনশাল্লাহ আমি রানা স্যার, আমি তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের সহযোগিতা চাই, ঠিক আছে। বেলা শেষে তোমরা জিতলে, তোমরা চান্স পেলে আমরা খুশি। আমি মনে করি একজন শিক্ষার্থী জিতলে শিক্ষক জিতে যায়, ঠিক আছে। শাহাবুদ্দিন স্যারের সেই বিষয়টাকে মাথায় রেখেই আজকের আমার এই ক্লাস, যেটা হবিগঞ্জ থেকে স্যার, কিশোরগঞ্জ থেকে, অনেক ভালো, ঠিক আছে। কাঞ্চন মেয়ার স্যার টেক্সট বুক ক্লাস, ইয়েস স্যার। লাইসা চৌধুরী রিফা প্লিজ করান স্যার, আমি চাই স্যার। ইনশাল্লাহ তোমরা এই ভিডিওটার আজকের ক্লাসটা পুরোটা তোমরা দেখবা, ঠিক আছে। দেখার পরে তোমার যেখানে যেখানে প্রবলেম, আমি চাইলে ডিটারমিনার গুলোকে অনেক অল্প করে পড়াইতে পারতাম। আমি জাস্ট অনলি ফিউ দিয়ে 5টা পড়াই শেষ করতে পারতাম, কিন্তু আমি সেটা না করে আমি ওভারঅল টার্ম দিয়েছি, যে তুমি ডিটারমিনারটাকে বুঝো। তুমি যখন মূল ক্লাসে ঢুকবা তখন তুমি তো আইডিয়া পেয়ে যাবা, ঠিক আছে। তো ইনশাল্লাহ তোমরা ভালো থেকো। তোমরা স্যার এসছে, আসলে স্যার এসছে, স্যার কোথায় মিস করছে সেবা দাস স্যার, আমি চাই স্যার একটু কথা বলবে, তোমরা শোনো। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের পরীক্ষা প্রায় শেষ, তাই না? তো ওই যে হচ্ছে তোমাদের যে 2টা ব্যাচ ছিল, শনিবার রবিবার, তো ভুলক্রমে একটা ব্যাচে লিঙ্ক দিচ্ছে আর একটা ব্যাচে দিতে মনে ছিল না। তো পরবর্তীতে মনে পড়ছে যে আচ্ছা আমার তো সেই রবিবারের ব্যাচ মিস হয়ে গেল। আমি পরে রবিবারের ক্লাসে লিঙ্ক দিছি, সেটা একটু মনে হয় 20-25 মিনিট স্যারের আলোচনা পরে গিয়ে রেকর্ড থাকবে, তোরা দেখতে পারবে। এখন দেখা যাচ্ছে স্যারের যে আইডিতে সম্পূর্ণ এই লাইভটা রেকর্ড আছে। আমি ওই
স্যারের আইডি লিঙ্কটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো, তাহলে শুরুতে যেটা মিস করছো এটা একটু দেখে নিও। আর হচ্ছে তোমরা ধরো এই যে একটা তো ধাপ, মানে একাডেমিক পরীক্ষার একটা ধাপ শেষ করতেছো, মেইন যুদ্ধ অর্থাৎ এসএসসি এইচএসসি, এটা যে কোনো প্রতিষ্ঠান থেকে যে কেউ পাশ করলে কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে উচ্চশিক্ষায় শিক্ষিত এটা কিন্তু বড় একটা বিষয় যে তুমি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছো। আর এই জায়গায় আমাদের যত লড়াই, তাই না, লড়াই সংগ্রাম সব এখানে। এখানে বিশাল বিশাল, মানে এখানে চাওয়া পাওয়া এখানে অর্ধেকটাই। তো ধরো আমার এই বিষয়টা আমার অভিজ্ঞতা নেই, যেহেতু আমি তোমাদের শুধু আইসিটি পড়ে একাডেমিক, আমার এইগুলো বিষয়ে অত ধারণা নেই। তবে সেই হিসেবে তোমাদের কথা চিন্তা করে স্যারকে অনুরোধ করে আজকে আনছিলাম যে স্যার আপনি ওদের কিছু কথা বলেন, কিছু আইডিয়া দেন, যেন ওরা মানে আশাহত না হয়। হ্যাঁ, তো সেই হিসেবে স্যার মানে 1 ঘন্টা পরিশ্রম করছে, অনেক কথা বলছে, তোমাদের বোঝানোর চেষ্টা করছে। একটু মাইকটা কাছে নিয়ে বলেন। আচ্ছা, মাইকটা কাছে না, তোমাদেরটা ক্লোজ করে দিও। আমাদেরটা ক্লোজ করে দাও। তো যা বলছিলাম যে